ঢাকায় এখন একটাই প্রশ্ন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে চারিদিকে এত গুঞ্জন কেন? অনেকেই প্রশ্ন করছেন, তার নজর কি ক্ষমতার শিখরের দিকে, নাকি এটা কেবলই কূটনীতির কোনো নতুন অঙ্ক? আজকের ভিডিওতে আমরা দেখব এই গুঞ্জনের পেছনে আসলে কি আছে, আর কেনই বা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন খলিলুর রহমান। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, মোহাম্মদ খলিলুর রহমান, বাংলাদেশের মানুষ তাকে কি খুব একটা চিনত? ছিলেন মার্কিন মুল্লুকে, এর আগে বাংলাদেশে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের এক প্রধান উপদেষ্টার একান্ত সচিব ছিলেন। কিন্তু অনেক বছর পরে হঠাৎ তাকে আলোর নিচে টেনে আনেন, আলোর মধ্যে টেনে আনেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস। তাকে বানিয়েছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। কি তিনি রিপ্রেজেন্ট করেছেন তা কেউ জানেন কিনা আমি জানি না। এর মধ্যেই আচমকা হয়ে গেলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এটি নিয়েও অনেক গুঞ্জন হয়েছে। তারপরও আবারও গুঞ্জন। উড়ে এসে জুড়ে বসা মানুষটির ব্যক্তি জীবনের কিছু কেলেঙ্কারিও উঠে এলো এখানে সেখানে। সোশ্যাল মিডিয়ায় নাগরিকত্ব নিয়ে তোলপাড় হলো। তার মার্কিন পাসপোর্টের কপি, নানান নাম্বার এবং নানান তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। এগুলো আমার আলোচনার বিষয়বস্তু নয়, এবং তিনিও এসবে মনোযোগ না দিয়ে ওই সময় মানবিক করিডোর নিয়ে উঠে পড়ে লাগলেন। এটি নিয়ে অনেক কন্টেন্ট আমরা করেছি, দেশে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আর যখন তখন এই কাজের ফাঁকে তিনি উড়াল দিতে লাগলেন দেশের বাইরে, কখনো যুক্তরাষ্ট্রে, কখনো কাতারে, কখনো তুরস্কে, কখনো সিঙ্গাপুরে বা চায়নায়। অবশেষে যে মানবিক করিডোরের বিষয়টি, এটি থেমে গেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হুঙ্কার শোনার পরে। মানবিক করিডোরের বিষয়টি ঠান্ডা হয়ে এসেছে, কিন্তু খলিলুর রহমান যে ছুটতে লাগলেন সেই তীব্র গতির ছোটা থামেনি। এক পর্যায়ে অনেকে বলাবলি করলেন, মনে করলেন ইউনূসের গদি টিকিয়ে রাখার মিশনে নেমেছেন খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, আসছেন, কাতারে সিআইএ এর লোকজনের সঙ্গে বসছেন, কি ষড়যন্ত্র করছেন এগুলোই আলোচনা হতো, কিন্তু সামনে প্রকৃত সত্যটি আসতো না। এক সময় দেখা গেল যে সেনাবাহিনীর সঙ্গে তার বিরোধ স্পষ্ট হয়ে উঠলো। অনেকেই অনেক কথা বলেছে যে তিনি একটি কু করতে চেয়েছিলেন, পাল্টা কু করতে চেয়েছিলেন, নানাবিধ, এবং মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার লোকদের নিয়ে গ্রুপিং লবিং এগুলো এসছে। তারপরে দেখলাম আমরা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তির আলোচনা হলো, যেটা বাণিজ্য উপদেষ্টা এবং তার টিম নিয়ে হচ্ছিল, সেখানেও তিনি আবার অত্যন্ত গুরুত্বের সঙ্গে জায়গা করে নিলেন, নাম লিখিয়ে নিলেন। যাই হোক, লম্বা প্রক্রিয়ার পরে আশা নিরাশার দোলাচলে এক পর্যায়ে অবশেষে আরটিএ, রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, পারস্পরিক বাণিজ্য চুক্তি, এবং এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এইরকম একটি চুক্তি স্বাক্ষরিত হলো। এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে বাংলাদেশে। এই জন্যই হয়েছে যে এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ভুলুণ্ঠিত হওয়ার প্রশ্ন নানান জায়গা থেকে, গণমাধ্যম থেকে, মেইন স্ট্রিম থেকে উঠেছে, এবং এতে যে এককভাবে যুক্তরাষ্ট্র ফায়দা লুটেছে এটি স্পষ্ট হয়ে গেলেও এটি নিয়ে আসলে খলিলুর রহমান, ইউনূস কারও কিন্তু কোনো জবাব মেলেনি, কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্টো খলিলুর রহমান বলেছেন যে এই চুক্তি নিয়ে যে এত তর্ক হচ্ছে, এটিতে বিএনপি এবং জামাতের সম্মতি আছে, যদিও জামাতের আমির এটি প্রতিবাদ জানিয়েছেন, বিএনপি চুপ করে থেকেছে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারাও জেনেছেন যে যুক্তরাষ্ট্রকে খুশি করতেই একতরফা যুক্তরাষ্ট্রের অনেক শর্তে বেশি দামে নানান পণ্য কিনতে রাজি হয়েছে বা বাধ্য হচ্ছে বাংলাদেশ। এবং একেবারেই খুব টাটকা খবর হচ্ছে যে 30 এপ্রিলের মধ্যে 14টি বোয়িং বিমান কেনার বিষয়টি, এটি তো আসলে এখন টক অফ দ্য কান্ট্রি। দেশে অর্থ কি আছে না নেই, সরকার চলছে ঋণ করে, কিন্তু বোয়িং কিনতে হবে, কারণ চুক্তি করেছেন মহাজন ইউনূস। এবং এসবের পেছনে ইউনূসের পাশাপাশি রোজার রহমান নামে খ্যাত এই খলিলুর রহমানের অবদান কম নয় বলে সাধারণ মানুষ বিশ্বাস করেন। এই জন্যই হয়তো মার্কিন সামরিক এবং গণমাধ্যম শিল্প কমপ্লেক্স খলিলকে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে। এরই মধ্যে গত 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি যখন সরকার গঠন করে, এই সরকার গঠন করার পর দেখা গেল খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে এক লাফে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, সবাইকে তাক লাগিয়ে দিলেন। অথচ এই বিএনপি 2025 সালে গত বছরের মে জুন মাসে, বিশেষ করে যখন ইউনূস লন্ডনে যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে, তখন খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিল। যাই হোক, পররাষ্ট্রমন্ত্রী হয়েও আবার গুঞ্জনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন খলিলুর রহমান। কেউ বলেন ইউনূস তদবির করেই বা শর্ত সাপেক্ষে খলিলকে তারেক রহমানের সরকারে ঢুকিয়ে দিয়েছেন, তারেক নিতে বাধ্য হয়েছেন। আবার কেউ বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দে এবং ইচ্ছাই খলিল হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তার মানে ওই যে ডিপ স্টেট বলুন বা সরকার পতনের যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটি তার মানে এখনো সক্রিয়, যদি এই কথাটি সত্যি হয়। কিন্তু আমি বলতে পারছি না যে এই দুইয়ের মধ্যে কোনটা আসল সত্য। এটা বোঝা না গেলেও ইতিমধ্যে এটা স্পষ্ট হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র খলিলকে আরো বড় জায়গায় দেখতে চাইছে। জানা গেছে কিছু মার্কিন কর্মকর্তা জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক তদবির তাগাদা করে চলেছে। এই কাতারে সামিল হয়েছেন প্রভাবশালী মার্কিন সমাজসেবী সরোস ফান্ড ম্যানেজমেন্ট এলএলসির প্রতিষ্ঠাতা জর্জ সরোস, ওপেন ফাউন্ডেশনও তার, এবং তার সাথে যুক্ত বিভিন্ন গোষ্ঠী। সবার একটাই নাকি টার্গেট, খলিলুর রহমানকে আরো বড় ভূমিকার দিকে এগিয়ে দেওয়া বা নিয়ে যাওয়া। সরোজগং গত কয়েক মাস ধরে খলিলের ভাবমূর্তি উন্নত এবং উজ্জ্বল করতে পুরোদমে কাজ করছে বলেও জানা যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে খলিলুর রহমানের বিদেশ সফরও বেড়েছে পাল্লা দিয়ে। জাতিসংঘ সাধারণ পরিষদের পদের জন্য, যে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন জোগাড় করতে খলিল ইতিমধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সফর করেছেন, যুক্তরাষ্ট্রে গেছেন, যুক্তরাজ্য গেছেন, নানান জায়গায়, এবং খুব শিগগিরই চীন সফরেও যাবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন জোগাড় করতে খলিল রাষ্ট্রীয় খরচের দিকেও তাকাচ্ছেন না। কত খরচ হচ্ছে, এতে কি আউটপুট আসবে সেটি চিন্তাই নেই, চিন্তা হচ্ছে নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ আরো বেশ কিছু দেশ। তার এই ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে। কারণ এমন সক্রিয়তা সাধারণত দেখা যায় তখনই যখন কেউ আন্তর্জাতিক পর্যায়ে বড় কোনো ভূমিকার জন্য প্রস্তুতি নিতে থাকেন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক একজন কূটনীতিকের জীবনে, নিঃসন্দেহে। কিন্তু খলিলুর রহমান কি কখনো সেই মাপের কূটনীতিক ছিলেন? এই প্রশ্নের জুৎসই জবাব কিন্তু মেলে না। খলিল সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে লম্বা বৈঠক করেছেন ঢাকায় তার দপ্তরে, 2-2.5 ঘন্টা। কিন্তু আলোচ্য বিষয় নিয়ে কেউই মুখ খুলেননি। কি আলোচনা হয়েছে? জানা যায় এই সময় ব্রেন্ট ক্রিস্টেনসেন তাকে অনেক তথ্য দিয়েছেন, যেটি তাদের সম্মিলিত যে পরিকল্পনা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা তাদের কাজের আলোচনা। ভারতীয় এক গণমাধ্যম বলছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন নীতি বাস্তবায়নে খলিলুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনিও মানে খলিলও সাবেক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডোনাল্ড লুর পাশাপাশি বাংলাদেশে শাসন ব্যবস্থা পরিবর্তনের যে মিশন, সেই মিশনে সহযোগী ছিলেন। দর্শক, এই তথ্য যদি সত্য হয় তাহলে একজন দেশত্যাগী কর্মকর্তার, মানে তিনি লতিফুর রহমানের সময় দেশ থেকে হঠাৎ করে চলে গিয়েছিলেন, একজন দেশত্যাগী কর্মকর্তার হঠাৎ অনেক বছর পর একটি অরাজনৈতিক সরকারে প্রথমে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হওয়া, এরপর হুট করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়া, এবং সর্বশেষ একটি রাজনৈতিক সরকারে টেকনোক্রেট কোটায় পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়া, এবং এমন দলে যারা কয়েক মাস আগেও তার পদত্যাগ দাবি করেছিল। এই সবগুলোকে যদি আপনি এক সুতায় গাঁথেন তাহলে কিন্তু প্রশ্ন জাগে, এসব কি তাহলে 24-এর শাসন ব্যবস্থায় সক্রিয় ভূমিকা রাখার পুরস্কার? রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হওয়া সত্ত্বেও মিস্টার খলিল রোহিঙ্গাদের জন্য তেমন কিছুই করতে পেরেছেন বলে আমরা জানতে পারি না বা শুনতে পারিনি।
ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রোহিঙ্গাদেরকে এবার যে ঈদ আমরা পার করে এলাম, ঈদ উল ফিতর, তারা তাদের দেশে রাখাইনে গিয়ে ঈদ করবে। কিন্তু না ইউনূস না মানে খলিলুর রহমান একজন রোহিঙ্গাকেও ঈদ করতে রাখাইনে পাঠাতে পারেননি। তবে রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় নিশ্চিত করার কাজটি বাস্তবায়ন করতে পেরেছেন খলিলুর রহমান। জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে এবং সৌদি আরবের চাপে খলিলুর রহমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার 2 মাসের মধ্যেই সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি নাগরিকত্বের নথিপত্র এবং পাসপোর্টের ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে বেশ কয়েক হাজারের দেওয়া হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে। মজার বিষয় হলো, এই যে রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হচ্ছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল, না বিএনপি, না জামাত, না বাম দল, না এনসিপি, কোন দলের পক্ষ থেকেই এই পদক্ষেপের, খলিলের এই পদক্ষেপের প্রতিবাদ করেনি, ন্যূনতম সমালোচনাও করেনি। তবে একটি কাগজে লিখেছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অধীনে খলিলকে মোহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের প্রক্সি হিসেবে চিত্রিত করা হচ্ছে। ভয়াবহ। এবং তাকে একজন প্রধান আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরার প্রচেষ্টা চলছে। এবং এই মিশনে বেশ তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র এবং যে কোনো ধরনের পৃষ্ঠপোষকতার জন্য রয়েছে জর্জ সরোস এবং তার বিশ্বস্ত গোষ্ঠীরা। আওয়ামী লীগ সরকার পতনের পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী অরাজনৈতিক সামরিক বেসামরিক শাসন, এই কাঠামোটা তারা প্রতিষ্ঠা করবে, এরকম তাদের একটি পরিকল্পনা ছিল। এটি তারা করবে একদম ধনুক ভাঙা পণ করেছিল, কিন্তু তাদের সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেজন্য অনেকেই এখন এমনও বলছেন, খলিলুর রহমান যদি বাংলাদেশের পরবর্তী বরিস ইয়েলচিন হয়ে ওঠেন, মানে বাংলাদেশে যদি তিনি বরিস ইয়েলচিন হয়ে ওঠেন, কিংবা হামিদ কারজাইয়ের ভূমিকায় অবতীর্ণ হন, অথবা ভ্লাদিমির জেলেনস্কি হয়ে ওঠেন, তবে ঢাকার অনেকেই হয়তো অবাক হবেন না। কিন্তু আমি অবাক না হয়ে পারছি না, কেন এই নামগুলোর সঙ্গে খলিলুর রহমানকে বা খলিলুর রহমানের তুলনা করা হচ্ছে, তুলনাটা কেন টানা হচ্ছে, কেন হঠাৎ করেই বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে তরতর করে উঠছেন খলিলুর রহমান। এই যে তুলনা হচ্ছে, এটা কতটা বাস্তবসম্মত, এটা নিয়ে তীব্র বিতর্কও থাকতে পারে, কিন্তু তুলনাটা হচ্ছে বলেই প্রশ্ন করতে ইচ্ছা করছে। বিষয়টা কি এমন যে যা কিছু রটে সামান্য হলেও বটে? স্বীকার করতে দ্বিধা নেই, কারণ যাই হোক, খলিলুর রহমান এখন কেবল দেশের ভেতরের নয়, আন্তর্জাতিক রাজনীতিরও আলোচিত নাম হয়ে উঠছেন, কারণ তিনি আন্তর্জাতিক অনেকের স্বার্থ রক্ষার কবচ হয়ে হয়তো উঠেছেন বা উঠছেন। এজন্যই প্রশ্ন করি, তিনি কি সত্যি ক্ষমতার শিখরের দিকে এগোচ্ছেন, নাকি এসবই কেবল অতিরঞ্জিত গুঞ্জন? খলিলুর রহমান যা করেছেন, যা করছেন, তা কি একজন দক্ষ কূটনীতিকের স্বাভাবিক কার্যক্রম, নাকি এর পেছনে রয়েছে বিশেষ কারো বড় কোনো রাজনৈতিক লক্ষ্য? ঢাকায় এই যে এত গুঞ্জন, এই যে এত বিশ্লেষণ শোনা যায়, এর কোনো উত্তর কিন্তু, সঠিক উত্তর কিন্তু পাওয়া যায় না। তাই অপেক্ষা সময়ের, কারণ সময়ই বলে দেবে এই গল্প কূটনীতির নাকি ক্ষমতার কোনো নতুন অধ্যায়ের। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।